করতে আপনি খুব ব্যর্থ মনে হচ্ছে আপনার কাছে? ঘটনার কথা বলছি, রামিসার ঘটনার জন্য সর্বোচ্চ রাষ্ট্র আমাকে কথা বলতে দিতে হবে। আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না, আগে আমাকে কথা বলতে দেন। আপনার সময় কিন্তু আমি কথা বলিনি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অলরাউন্ডার, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, আমাকে কথা বলতে দিতে হবে। দায়িত্ব পালন করেন। দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বিউটি বাংলার নিয়মিত আয়োজন রাজনৈতিক বিষয় টক শো ভয়েস অফ ডেমোক্রেসিতে। আজকে আমাদের বিষয় রাখা হয়েছে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দায়। এই বিষয়ে আমরা আজকে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক আমরা একটু পরিচিত হই। আমার ডানে আছেন তানহা শান্তা, কেন্দ্রীয় সদস্য এনসিপি, সদস্য পলিসি রিসার্চ উইং। আমার বামে আছেন এলিজা শারমিন মুন্নি, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মহিলা দল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, গত 55 বছরের বিচারহীনতার এক সংস্কৃতি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। আমরা আসলে আজকে কথা বলবো সেই বিচারহীনতার সংস্কৃতি নিয়ে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 3 মাসের এই সরকার বিচারের যে কাঠগড়ায় মানুষ দাঁড়িয়ে সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে, আমাদেরকে নাড়া দিয়েছে। আগামী দিনে কি এই বিচারহীনতার সংস্কৃতি ধারাবাহিকভাবে চলবে নাকি নতুন কোনো ইতিহাস সৃষ্টি হবে, সেই বিষয়ে আজকে আমরা দুজন অতিথির সাথে কথা বলবো। আমি প্রথমেই যাই তানহা শান্তা, আপনার কাছে যাচ্ছি। যে সম্প্রতি সময় আপনি দেখেছেন যে রামিসা হত্যা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আজকে আমাদের বলতে হয় যেই সমাজে আসলে শিশু ধর্ষণের বিচার ও মানববন্ধন করে চাইতে হয়, সেই সমাজ আসলে আমরা কি প্রত্যাশা ছিলাম কিনা? গণ অভ্যুত্থানের সম্মুখে সারি একজন যোদ্ধা হিসাবে আপনি কি সেই স্বপ্ন, যেই প্রত্যাশা করেছিলেন যেই বাংলাদেশের জন্য, আমার সন্তানের, আপনার সন্তানের বাংলাদেশের জন্য, আমরা সেখানে পৌঁছতে পেরেছি কিনা, কি মনে করছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শক এবং আমার সমাজ আলোচককে সালাম এবং শুভেচ্ছা। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে আসছি, বিচারহীনতার সংস্কৃতি, তো প্রথমে এটা আসলে দিস ইজ দ্য হাই টাইম, এটা নিয়ে আমাদের কথা বলা এবং এটা নিয়ে আমাদের সচেতনতা তৈরি করার এটা সর্বোচ্চ সময়। তো আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে রামিসার যে হত্যাকাণ্ড, ধর্ষণের পর যে হত্যাকাণ্ড, এটা নিয়ে তুমুল একটা আন্দোলন, তুমুল একটা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে আমরা সেখানে দেখতে পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়ে তার বাবাকে আশ্বস্ত করেছে যে তার বিচারের ব্যবস্থা তিনি করবেন। প্রথমত এখানে আমি 2টা পয়েন্ট তুলে ধরবো। একটা হচ্ছে যে খুব ভালো কথা, বাংলাদেশের মানুষ এই সংস্কৃতি পাচ্ছে যেখানে ভিকটিমের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী যে দেখা করছেন। আমরা সাধারণত কি দেখতাম আগে, যে ভিকটিমের পরিবারকে গণভবনে টেনে নিয়ে যাওয়া হতো, এখন সেই জায়গায় আমরা প্রধানমন্ত্রীকে দেখছি এক্স্যাক্টলি সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নিজে যে ভিকটিমের পরিবারের সাথে দেখা করছেন, খুবই ভালো একটা পজিটিভ দিক। কিন্তু একই সাথে যখন প্রধানমন্ত্রী এইটা বলছেন যে উনি এটা সর্বোচ্চ বিচার নিশ্চিত করবেন, বিচার বিভাগ তো স্বাধীন, তাই না? তো স্বাধীন বিচার বিভাগের কোনো একটা সিদ্ধান্ত সেটা কেমন হবে সেটা তো প্রধানমন্ত্রী বলতে পারেন না। এটা নিশ্চিত করতে তিনি অনুরোধ করতে পারেন, তিনি হচ্ছে বিচার বিভাগের উপর এটা ছেড়ে দিতে পারেন এবং এটা আশ্বস্ত করতে পারেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে হচ্ছে এই বিচারটা নিশ্চিত করবে। কিন্তু হ্যাঁ, এটা না, উনি যেভাবে বলেছেন, উনি বলেছেন যে উনি নিশ্চিত করবেন, যেটা আসলে হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমরা যেটা চেয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে, আমরা যেই সংস্কারগুলো চেয়েছিলাম তার মধ্যে একটা তো ছিল বিচার বিভাগের সত্যিকার অর্থে স্বাধীন যেটা হবে, সেটা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তো সংস্কার প্রস্তাবগুলো ডিনাই করেছে, তারা তো এগুলো মানছেন না এবং তাদের কথায় আচরণেও কিন্তু বোঝা যাচ্ছে তারা আসলে মানবেন না, তাদের বিচার বিভাগকে তারা স্বাধীন হতে দিবেন না। দ্বিতীয়ত, প্রথম কথা, আরেকটা আজকে ভালো নিউজ দেখে আসছি কিছুক্ষণ আগে, সেটা হলো যে মেহেরপুরের একটা ধর্ষণের বিচার 29 দিনের মধ্যে হচ্ছে রায় ঘোষণা হয়েছে, খুবই ভালো দিক। তো এই সরকারের সময়ে যেহেতু এইরকম একটা ভালো গুড নিউজ পেলাম, তো সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার এখানে একটা বিষয় হচ্ছে তুলে ধরার আছে, সেটা হলো যে আমি যখন আপনার কাছে সম্ভবত 3 দিন আগে হচ্ছে যখন জানতে চেয়েছিলাম যে আমাদের আজকের আলোচনার টপিকটা কি হবে, বিষয়টা আপনি বলেছিলেন বিচারহীনতার সংস্কৃতি এবং রাষ্ট্রের দুর্বলতা নাকি রাজনৈতিক প্রভাব। কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে আপনার টপিকটা পরিবর্তন হয়ে গেছে। তো টপিকটা কেন পরিবর্তন হয়েছে? আমার যেটা মনে হয় আর কি, যে রাজনৈতিক প্রভাব
আপনার উপরে পড়েছে কিনা, মানে রাজনৈতিক প্রভাবের ভয়ে আপনি কি পরিবর্তন করলেন কিনা টপিকটা। হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন। কারণ হচ্ছে এই যে রাজনৈতিক প্রভাবের ফলে কিন্তু মূলত রাষ্ট্রের যে দুর্বলতাগুলো, এগুলো কিন্তু রাজনৈতিক প্রভাবের জন্যই তৈরি হয়। হ্যাঁ, মানে রাষ্ট্রের দুর্বলতা ওইখান থেকে আসে। অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রীয় দুর্বলতা যখন কাজ করে তখনই রাজনৈতিক প্রভাবগুলো হয়, এভাবে ভাইস ভার্সা। তো সেই জায়গায় আজকে যখন এই টপিকটা নিয়ে আলোচনা করব, হয়তো আপনি চাননি বা এই প্রডিউসার হয়তো চাইনি যে আমরা রাষ্ট্রের দিকে আঙ্গুল তুলি, বা আমরা হচ্ছে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আছে, বিএনপির দিকে আঙ্গুল তুলি, হয়তো চাননি। হয়তো রাষ্ট্রীয় দুর্বলতা নিয়ে বা রাজনৈতিক প্রভাব নিয়ে আমি একটু শেষ করি না, বিচারের প্রত্যাশা রাখছি। কিন্তু আমি গত 2 মাস ধরে যেটা দেখছি যে বিভিন্ন ধরনের হচ্ছে খুন, ধর্ষণ, এইটা যেভাবে বেড়ে গেছে, হ্যাঁ, তো আমি আশা রাখতে পারছি না। এই কারণে যে আমরা আপনারা এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত কিনা আপনাদের পক্ষ থেকে অনেকেই দাবি তুলছেন, আমরা আপনার কাছে পরবর্তীতে আসছি। আমরা একটু যেতে চাই এলিজা শামীম মুন্নি, আপনার কাছে যেতে চাই। বিচারের যেই ঘটনাগুলো আসলে সম্প্রতিকালে ঘটেছে আমাদেরকে নাড়া দিয়েছে। আসলে বিচার ব্যবস্থার এই যে বিচারহীনতা, আপনি কি মনে করছেন যে ক্ষমতা থাকলে বিচার এড়ানো যায় এমন ধারণা যে সমাজে তৈরি হয়েছে, এর ব্যত্যয় আপনারা ঘটাতে পারবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিওডি চ্যানেলকে, এবং ধন্যবাদ আমার দর্শক যারা দেখছেন। আমি প্রথমেই আপনার প্রসঙ্গটাতে একটু পরে আসছি। আমার জিনিস সহ আলোচক আছেন, তার একটা কথা আমি করতে চাই। উনি যেটা বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিকটিম যে তার বাসায় গিয়েছেন, অতি দ্রুত সময় গিয়েছেন, এবং এটাই মনে হয় বাংলাদেশের প্রথম নজির স্থাপন করেছে যে কোনো রাষ্ট্রের প্রধান এত দ্রুত সময়ে এই ভিকটিমের বাসায় চলে গিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সঠিক বিচার পাবেন এবং দ্রুততম সময়ের মধ্যে পাবেন। যেটা উনি প্রশ্ন তুলেছেন যে বিচার বিভাগ উনি কি তাহলে বিচার করবেন না উনি কি প্রভাব করবেন, যে উনি কীভাবে তাহলে সঠিক বিচার দেবেন। একটা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে মানুষের কিন্তু প্রত্যাশা থাকে যে আমরা সঠিক বিচারটা পাবো। যখন সেই জায়গাটাকে রাষ্ট্রের প্রধান নিশ্চিত করে যে সঠিক বিচার পাবে, তখন কিন্তু ওই ভিকটিম এবং মানুষ ওই জায়গাটাকে আশ্বস্ত হিসাবে এবং ওই বিচার আস্থায় নিতে পারে। ওই কিন্তু রামি স্যার বাবার যে আক্ষেপ গণ মানে আবেগ গণ যে কথা আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছে আগামী 1 মাসের মধ্যে এটার বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইভেন আমি গতকালকেও দেখলাম যে এখন তো একটা লম্বা বন্ধের সময়, এই সময় কিন্তু স্পেশাল কোর্ট করে এই বিচার কার্য যাতে ডিলে না হয় সেইটা চালিয়ে যাবেন, সেটাও তিনি বলেছেন। তো এই জায়গাটায় আমার সহ আলোচক উনি কোথায় দেখলেন যে রাষ্ট্রের প্রধান এখানে কিভাবে বিচার বিভাগকে কিভাবে সে প্রভাবিত করবে, এই জায়গাটার ওই কথাটা বলার স্পেসটা কোথায় উনি খুঁজে পেয়েছেন আমি জানি না। আমার কাছে মনে হয় যে উনি বুঝতে ভুল করেছেন যে এখানে আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন যে উনি যাতে সর্বোচ্চ এবং সুষ্ঠু বিচার খুব কম সময়ের মধ্যে পায় সেটা আমরা নিশ্চিত করবো। উনি কিন্তু বলেনি যে আমি বিচার করব, উনি তো বিচার করার মালিক তো উনি না, যারা বিচার করেন তারা অবশ্যই তথ্য উপাত্ত নিয়েই তারা তাদের প্রক্রিয়া সম্পন্ন করবে এবং সেই প্রক্রিয়াটা যাতে খুব দ্রুত সময়ে সম্পন্ন করতে পারে সেই দিকটাকে উনি নিশ্চিত করেছেন। নিউজে আপনাকে বলি, গত 3 মাসে শিশুকন্যা ধর্ষণ হয়েছে 118 জন, খুন হয়েছে 17 জন, চাঁদাবাজি চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত হয়েছে। অনেকেই বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের বাদ দিয়ে অন্য মন্ত্রণালয় তদারকি করছেন, তার মন্ত্রণালয়ে কোনো খবর রাখছেন না। আপনি বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? না, বিষয়টি আসলে এরকম না। স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত পার্টিরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাছাড়া উনি যে মন্ত্রণালয় আছে সেখানেও তার অনেক দায়িত্ব। শুধু আপনি যদি মন্ত্রী হিসাবে তাকে দেখেন বিষয়টা কিন্তু এরকম না, সে কিন্তু পার্টির আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অলরাউন্ডার, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাকে কথা বলতে দিতে হবে। এখন আমাকে কথা বলতে দিতে হবে, আমার কথা শেষ হবে দেন আপনি বলবেন। আপনার যদি কিছু বলার থাকে আমার কথা শেষ হওয়ার পরে বলবেন। আপনি বলেন প্লিজ, আপনি বলেন, আমি তো আপনি নোট করে রাখবেন। আপনি আপনার যদি কোনো কোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অলরাউন্ডার, সে সবকিছু না সে আমাদের পার্টির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। শুধু ওনাকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখলে তো হবে না। উনি যেহেতু একটা পার্টির গুরুত্বপূর্ণ, আপনি এটা নেগেটিভলি, উনি পার্টির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, যে কারণে ওনাকে কিন্তু সব বিষয় নিয়ে ওনাকে কথা বলতে হয়। এই বিষয়টাকে অন্যভাবে দেখার কোনো, তিনি কোন দায়িত্বে আছেন সেটা জনগণের কিচ্ছু না। কিন্তু তার জায়গায় তার মন্ত্রণালয় থেকে কিন্তু উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন বাদ দিয়ে উনি বাকি সব কিছু আপনারা দুইজন একসাথে কথা বললে তো আমি কথা বলতে পারবো না। হয় আপনি কথা বলবেন, আদারওয়াইজ উনি কথা বলবেন। আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি কথা শেষ করব, দেন আপনি বলবেন। আপনার যদি
যদি কোনো কিছু বলার থাকে আপনার যখন ফ্লোর দেওয়া হবে তখন বলবেন আপনি। স্বরাষ্ট্রমন্ত্রী ওনার জায়গা থেকে যতটুকু আমি মনে করি যে উনি অনেক মানে সফল, কারণ হচ্ছে যে উনি ওনার ওই 3 মাস সরকারের বয়সে যদি আপনাদের আচ্ছা সফলতার একটি চিত্র যদি আচ্ছা আমার দুই একটি তথ্য। তনু হত্যা মামলা আপনাদের মনে আছে, তনু হত্যা মামলার আসামি কিন্তু এই গত মানে এই ঘটনার পর থেকে এই পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যে তনু হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি মনে করি এটা একটা বিশাল সফলতা ওনার জন্য। বিগত সরকার এটা পারেনি, অন্তর্বর্তী সরকারও পারেননি। আমাদের যে যিনি এনসিপির নেত্রী রয়েছেন তারা তো, আমরা তো মনে করি যে অন্তর্বর্তী সরকারের সময় তারা ছায়া মন্ত্রী হিসাবে, তারা ছায়া প্রধানমন্ত্রী, ছায়া মন্ত্রী হিসাবেও তারা দায়িত্ব পালন করেছে। তখন কিন্তু তারা এই জিনিস একটা আসামি গ্রেপ্তার করে দেখাতে পারে নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ সফল এবং এবং বাংলাদেশের যে নজির একে একে স্থাপন হচ্ছে, এই যে 29 দিনের মধ্যে একটা ধর্ষণ মামলার রায় দিয়েছে এবং যে রামিসা হত্যা মামলা যেটা দেখেছেন সেটা আপনারা দেখেছেন যে এই যে 7 দিনের মধ্যে চার্জশিট দিচ্ছে এবং 1 মাসের মধ্যে এটা বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এর থেকে সফলতা বাংলাদেশের কোন স্বরাষ্ট্রমন্ত্রী করেছে বলে আমার মনে হয় না। তানা শান্তা আপনার কাছে, জি স্বরাষ্ট্রমন্ত্রী আপনারাও বলছেন, মাঠে ময়দানে আপনারাও বলছেন যে তার নিজের মন্ত্রণালয় ছেড়ে তিনি অন্য মন্ত্রণালয়ে বেশি নাক গামাচ্ছেন এবং তার মন্ত্রণালয়ে ব্যর্থ তিনি, এই কথা। জি সে কথায় আমি যুক্ত করি এখানে। সেটা বলছেন প্রথমত আপার একটা কথাতে আমি আপত্তি জানিয়ে তারপরে শুরু করি। সেটা হলো যে উনি আমাদেরকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ছায়ামন্ত্রী, ছায়া প্রধানমন্ত্রী এই ধরনের ট্যাগ দিয়েছেন। এর আগে ওনারা আমাদেরকে বিভিন্ন সময় কিংস পার্টি ট্যাগ দিতেন, কিন্তু সেগুলোর কোনো কনক্রিট মানে লজিক্যালি তারা এটা আমাদেরকে বলতে পারতেন না। তো যাই হোক, সেখানে আমি আপত্তি জানিয়ে আমি এটা শুরু করছি। সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি কি উনি প্রধানমন্ত্রীর রোলে অবতীর্ণ হয়েছেন, মানে উনি হচ্ছে ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে উনি প্রধানমন্ত্রীর রোলে অবতীর্ণ হয়ে প্রধানমন্ত্রী যেসব কাজ উনি সেসব স্পিচ সেসব ডেলিভারি করছেন। আমরা প্রধানমন্ত্রীকে দেখছি উনি কখনো ট্রাক চালাচ্ছেন, উনি কখনো গাড়ি ড্রাইভ করছেন এবং এই মিসোজিনিস্ট একটা বাংলাদেশ কালচারে উনি যে ওনার ওয়াইফকে ছাতা বাড়িয়ে দিয়ে হচ্ছে ছাতা নিয়ে যাচ্ছেন বা ওয়াইফকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে খুব বেশি হচ্ছে আলোচনা হচ্ছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। স্বাভাবিক, আমাদের যে মিসোজিনিস্ট একটা কালচার, এই কালচারে যে একজন প্রধানমন্ত্রী তার ওয়াইফকে এভাবে ট্রিট করতে পারে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু সে তার প্রধানমন্ত্রীর কাজ বাদ দিয়ে সে এগুলোতে খুব আলোচনা, মানে এটা নিয়ে খুব প্রশংসিত হচ্ছেন। মেয়েকে নিয়ে মুভি দেখতে যে সে খুব প্রশংসিত হচ্ছেন। সে হচ্ছে রামিসা, যে আমি যে যার কথা বললাম যে ভিকটিমের বাসায় যে প্রশংসিত হচ্ছেন, কারণ তার বাইরে তো আমরা কোনো ভিজিবল কোনো আমরা মূল্যায়ন করতে চাই। যখন দেখেন আপনি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে এই অবস্থা যে গত 2 মাসে 60 দিনে 760টি হত্যা মামলা হচ্ছে দায়ের করা হয়েছে। আর আপনার তথ্য অনুযায়ী হচ্ছে, আপনি তো কিছুক্ষণ আগে বললেন, তো আমি এগুলা তো এই যে এতগুলো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখবো না। হ্যাঁ, আর ধর্ষণের পর ধর্ষণ, আর ওই ধর্ষিতা যখন নৃশংসভাবে হত্যার শিকার হয় তখনই ওইটা নিয়ে আলোচনা হয়, তার বাইরে তো আলোচনা হয় না। আজকে যেমন একটা ধর্ষণ আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ধর্ষণের পরে ব্রাহ্মণবাড়িয়ায় ওই 9 বছরের শিশু সম্ভবত তাকে গোসল করিয়ে তারপর হচ্ছে দেওয়া হয়েছে। তাকে যদি মেরে ফেলা হতো তখন হয়তো এটা নিয়ে খুব আলোচনা হতো, খুব হচ্ছে একটা হট্টগোল হতো। যেহেতু মেরে ফেলা হয়নি সেহেতু মানে এটা নিয়ে কম আলোচনা হলে হয়। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নতি হচ্ছে না, সেটা দিন দিন এমন একটা পরিস্থিতিতে যাচ্ছে যে আমাদের ধর্ষণ এখন একটা জাতীয় এটাকে কি বল মহামারীর মতো আকার ধারণ করেছে। তো সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার সে সফল? যদি তাকে আপনি সফল বলেন, এটা যদি সফলতার নমুনা হয় তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার নাই। আমি এটা মানে এটা বলতে চাই। অধীনে তো গত 3 মাসে তো একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি, একটি গুমও কিন্তু। আচ্ছা, তাহলে আপনি আচ্ছা মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে মানে এটাকে কি সফলতা নয় না না এটা কিভাবে সফলতা হয়? মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এগুলো কি হওয়ার কথা? এগুলো হওয়ার কথা না। এগুলো যারা করতো তারা কারা ছিল? তারা ছিল স্বৈরাচার, তারা ছিল হচ্ছে ফ্যাসিস্ট। তো তাদের সাথে আপনি এখন তুলনামূলক কম্পেয়ার করে যদি বলেন যে তারা তো তাদের মতো হয়নি এখনো, সেই ক্ষেত্রে আমরা তাকে সফল বলবো কিনা? এইভাবে যদি সফলতার সংজ্ঞা হয় তাহলে সেক্ষেত্রে তো সবাই সফল হবে। কারণ আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট হাসিনা রেজিমকে টপকানোর মতো ক্ষমতা বিএনপির এখনো হয়নি বলে আমি তাদেরকে ধন্যবাদ দিব। এখনো হয়নি, যদি কখনো হয় তখন হচ্ছে এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিছু বলতে চান কিনা? পাশাপাশি অবশ্যই বলতে চাই। আমার প্রতিপক্ষ বন্ধু আমাকে অনেকগুলি আপত্তিকর কথা বলেছেন, যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে উনি প্রধানমন্ত্রীর কাজ বাদ দিয়ে উনি কখনো ট্রাক চালাচ্ছেন, কখনো সাইকেল চালাচ্ছেন,
উনি যে কথাগুলি অনবরত বলে গেলেন সেগুলো নিয়ে আমি বলছি সেগুলো নিয়েই আমরা প্রশংসা করছি, না না প্রশংসা করার না, কারণ আপনি তো ভালো কাজগুলি দেখছেন না। না ভালো উনি যে উনি যে ভালো কাজগুলি করছেন, ব্যাক ক্যারি করলে সেটা নিয়ে আপনাদের এটা স্বাভাবিক কারণে উনি একটা রাষ্ট্রের প্রধান, উনি একজন রাষ্ট্রের প্রধান, ওনাকে সবাই ফলো করবে, ওনাকে না 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 ওনাকে সবাই ফলো করবে। আপনার জেনজিরাও কিন্তু এখন ওনাকে ফলো করছে, আপনাদের যারা জেনজি আছে তারাও কিন্তু ওনাকে ফলো করছে। করতেই পারে, কিন্তু আপনাদের নিজস্ব ফেসবুক পেজ থেকে দেখা যাচ্ছে ব্র্যান্ডিং করা হচ্ছে। কেন ব্র্যান্ডিং না? এটা বিষয়টা ব্র্যান্ডিং এর না, মানে ব্র্যান্ডিং একজন রাষ্ট্রের প্রধানকে আমরা সাধারণ মানুষ যারা আছে সবাই ফলো করে, এটাই স্বাভাবিক। এবং উনি দীর্ঘদিন বাইরে থাকার কারণে ওনার ভিতরে যে কালচারগুলি আসছে, উনি ওই কালচারগুলি প্র্যাকটিস করছে। উনি চাচ্ছে যে এই দেশের মানুষ এই কালচারগুলি প্র্যাকটিস করুক, একটা সভ্য জাতিতে পরিণত হোক, ঠিক আছে? এবং উনি যে প্রধানমন্ত্রী কাজ করছেন না, একটা রাষ্ট্র তাহলে কিভাবে চলছে? একজন প্রধানমন্ত্রী যদি কাজ না করে আপনার ভাষায়, তাহলে এই রাষ্ট্রটা 3 মাস ধরে কিভাবে চললো সেটা বলেন। কিভাবে এই রাষ্ট্রটা কিভাবে চলছে? আপনি কি এই 3 মাসে আমাদের সরকার প্রধান যে কাজগুলি করছে, আপনি কি এটা তো একটা ভালো কাজের কথা বললেন না, আপনি শুধু বললেন যে উনি ট্রাক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, এটা তো কোনো এক্সাম্পল হলো না। আপনি ভালো কাজ কি একটাও খুঁজে পাননি? রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ এখনো কাজ আছে, আপনি যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় এখনো কমাতে পারেন না, এটা সেই দিকে তো নজর দেওয়া উচিত। অবশ্যই সেটা নিয়ে অবশ্যই আমাদের সরকার কাজ করছে। কিশোর গ্যাংয়ের উৎপাত আছে না, কিশোর গ্যাংয়ের উৎপাত আগেও ছিল, আগেও ছিল, আপনারা দেখেছেন। আমাকে কথা বলতে দিতে হবে, আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না। আগে আমাকে কথা বলতে দেন, আপনার সময় কিন্তু আমি কথা বলিনি, আপনার সময় কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে আপনার সব কথা শুনেছি। আপনাকে আমাকে কথা বলতে দিতে হবে। কিশোর গ্যাংয়ের উৎপাত আগেও ছিল না? কিশোর গ্যাং আগেও ছিল, দর্শন ছিল বলে কি এখনো এখন কিন্তু আমাদের সরকার 3 মাস হলো এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। আপনি দেখেন এই 3 মাসের মধ্যে কতগুলো কিশোর চাঁদাবাজি, সন্ত্রাসী, ইভেন কি দলেরও যদি কেউ থেকে থাকে কাউকে কিন্তু একটু ছাড় দেওয়া হচ্ছে না। এবং আপনি হয়তো এটা অবশ্যই আমাদের পার্টির বিষয়, অনেকে হয়তো মনক্ষুণ্ণ যে আমার দল ক্ষমতায় আসছে আমাদেরকে কোনো রকম ছাড় দিচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে কিন্তু এই বিষয়ে শতভাগ মানে একেবারেই কোন নো কম্প্রোমাইজ ইয়াতে আছে। একজন পার্টির কর্মীকে যে কিনা 17-18 বছর এই দলের জন্য জীবন দিয়েছে তাকে কিন্তু বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো দলের কর্মীকেও ছাড় দেওয়া হচ্ছে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। এবং আপনি দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে থানায় গিয়েছে, থানায় গিয়ে উনি নিজে গিয়ে বলেছেন যে কোনো তদবির নিয়ে আসলে আপনারা করবেন না, একমাত্র লিগ্যাল যদি কোনো কাজ থাকে আপনারা সেটা করে দেবেন। এটা বিগত সরকারের আমলে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে? আপনারা বলতে পারবেন একটা এক্সাম্পল টেনে দেখান যে কোনো একজন স্বরাষ্ট্রমন্ত্রী থানায় গিয়ে বলেছে যে নিজের কর্মীদের জন্য যে কোনো কর্মীদের আবদার রাখবেন না, তদবির রাখবেন না। এটা আমাদের সরকার করে দেখিয়েছে। এবং যে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র গঠন করবে, এটারই মানে নমুনা আপনারা বুঝতে পারতেছেন। এবং যেটা বললেন যে ধর্ষণ, পরিণত হয়ে গেছে, খুন, ধর্ষণ, যেটা বিগত সরকার আমলে হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে কয়টা মামলা হয়েছে বলেন? অন্তর্বর্তী সরকার এই যে জুলাই আন্দোলনে কত মেয়েদেরকে অ্যাসাল্ট করা হয়েছে, কত মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে, কত মেয়েদেরকে ইয়ে করা হয়েছে, ছবি দিয়ে বিভিন্ন রকম ব্ল্যাকমেল করা হয়েছে। আপনারা কি তখন অন্তর্বর্তী সরকার কি পেরেছিল যে কোনো একটা আসামিকে ধরে বিচারের আওতায় আনতে? কোনো একটা অ্যাকশন নিতে পেরেছিল? নেয়নি। বিগত সরকার আমলে, ওই আওয়ামী লীগ সরকার আমলে আপনারা দেখেছেন যে এই যে নোয়াখালীর যে হত্যাটা, সিলেটের এমসি কলেজের যে ইয়াটা, কোনো একটা মামলা তারা কিন্তু শেষ করে যেতে পারেনি এবং তাদের সেই সদিচ্ছাও ছিল না। আমাদের এই 3 মাসের সরকার, মাত্র 3 মাস বয়স আমাদের সরকার, এই 3 মাসের সরকার দেখেন আসার পর থেকে এখন তো একটা সরকার বসার পর ক্ষমতা নেওয়ার পর তাদের কিন্তু 6 মাস এমনিতেই সব মন্ত্রণ, হ্যাঁ, তো সেই পিরিয়ডের মধ্যে অনেক প্রতিকূলতা ফেস করেও কোনো এই যে ধর্ষণ মামলাগুলিকে কিভাবে তারা হ্যান্ডেল করছে এবং কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে তারা বিচারের আওতায় নিয়ে আসছে। রাষ্ট্র সংসদ গঠনের পরবর্তী সময়ে আপনারা যেটা স্বপ্ন দেখিয়েছিলেন জনগণকে, প্রত্যাশা দিয়েছিলেন জনগণকে, শ্যাডো ক্যাবিনেট তৈরি করে সরকারের ভুলগুলোকে আপনারা উপস্থাপন করবেন, বিকল্প প্রস্তাবনা উপস্থাপন করবেন। আমরা 3 মাসও কিন্তু সেটা জি আমরা হতাশজনক বলতে আমাদের শ্যাডো মন্ত্রিসভা যেটা হওয়ার কথা সেটা না হলে যে দেশের শাসন কার্য থেমে যাবে এরকম তো কিছু না। কিন্তু আমরা এটা কেন করতে চেয়েছি? আমরা এটা করতে চেয়েছি দেশের কল্যাণে এবং সরকারকে সহযোগিতার জন্য, সরকার বিরোধিতা করার জন্য না। এবং সেটা কিন্তু প্রসেসিং এর মধ্যে আছে এবং সেটা আমরা করব।
বিরোধী দল সেটা করবে। কিন্তু আমি একটু শেষ করি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যেভাবে বিরোধী দল হিসেবে গত 3 মাসে আপনি দেখেন আমাদের কোনো এই 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 রেকর্ড নাই যে আমরা হচ্ছে সরকারকে নামিয়ে দিব, সরকারের পদত্যাগ চাই, প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই, এই ধরনের কোনো ইস্যু ক্রিয়েট করে আমরা কোনো আন্দোলন করিনি। আমরা এখনো পর্যন্ত একটা আপনি উদাহরণ দেখাতে পারবেন না যেখানে আমরা সরকারকে পদত্যাগ চেয়েছেন, কিন্তু বিরোধী দল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছি, কিন্তু আন্দোলন গড়ে তুলে ওনাকে পদত্যাগ করায় আমরা যে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা, এই ধরনের কোনো কিছু আমাদের কোনো এক্সাম্পল দেখবেন আসলে এরকম কোনো ইস্যু খুঁজে পাননি না, এরকম ইস্যু খুঁজে পাননি না, এরকম না। আমি বলতে চাচ্ছি বিরোধী দল সব সময় এরকম তো ইস্যু থাকতে হবে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ আপনার করবে, মনে হয়নি যে এখন এরকম একজন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবে, এরকম কোনো ইস্যু তো খুঁজে পেতে হবে। এখন বিরোধী দল তো এরকম কোনো ইস্যু খুঁজে না পেলে ওনারা আপনি আমার একটা কথা বলছেন, না না আপনি আমাকে বারবার ডিস্টার্ব করেছেন। আপনি আমি যখন কথা বলছি তখন আপনিও কথা বলেছেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করবেন কোন জায়গাটাতে বলেন? তার মনে হচ্ছে যে দাবি করা মানে তার গুরুত্বপূর্ণ দুই একটা ব্যর্থতার কথা বলেন না, যে সেই জায়গাটা ব্যর্থ হয়েছে, এই কারণে আমরা ব্যর্থতা বলেন না যে এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। বলেন কোন জায়গাটা আপনি খুব ব্যর্থ মনে হচ্ছে আপনার কাছে? ঘটনার কথা বলছি, রামিসার ঘটনার জন্য সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান কমিটমেন্ট করেছেন এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য তিনি একটা টাইম বেঁধে দিয়েছেন। তো এর মধ্যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করবেন কিভাবে বলেন না? এখানে যদি এরকম হতো যে এই মামলাটা হ্যাঙ্গিং করা হয়েছে, বছর পর বছর সময় নেবে, তখন এই গ্যাপে না হলে আপনারা একটা ইয়ে করতে পারতেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করতে পারতেন, আইনমন্ত্রী পদত্যাগ দাবি করতে পারতেন। তো সেক্ষেত্রে পদত্যাগ দাবি করা আপনাদেরকে তো সেই স্পেসটা দেওয়া হয়নি। আপনারা যে আন্দোলন করবেন সেই স্পেসটা কিন্তু আমরা দেইনি, সেই স্পেসটা রাখিনি যে আপনারা এই রামেশ্বর ঘটনা নিয়ে আপনারা পদত্যাগ দাবি করবেন, সেই স্পেস আপনারা পাননি। আমাকে বলতে দেন স্পেস পেয়েছে কিনা, পেয়েছে কিনা। আচ্ছা, রামিসার যে ঘটনা, এটা কি একদিনের ঘটনা ঘটে গেছে? মানে অপরাধী কেন এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে পারে? কারণ তার এই মাইন্ডের মধ্যে এটা সেট আপ যে আমি যখন অপরাধ করব তখন আমার বিচার হবে না, আমি কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারবো। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এমন যে আপনি হচ্ছে থানায় যাবেন একটা মামলা নিতে, মামলা নিবে না পুলিশ মামলা নিবে তখন যদি হচ্ছে এটা তার কোনো হচ্ছে সরকারি দলের কোনো প্রভাব যদি থাকে, তখন সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি যাবেন, কোনো মামলা নিবে না। তো এই যে একটা আইন বিশৃঙ্খলা যে পরিস্থিতি, যে অবস্থা, এটা আপনার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালোভাবে দেশ পরিচালনা করছে? আপনি একটু ভালোভাবে দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ভালোভাবে চালাচ্ছে কিনা। এই যে আপনি যেখানে বললাম আপনারা তো অন্তর্বর্তী সরকারের সময় আপনারা সর্বোচ্চ তাদের কাছের ছিলেন, আবারও বললাম ছায়া মন্ত্রী হিসাবে আপনারা কাজ করেছেন। তো তখনকার সময় এই যে অনেক আলোচিত সাগররুনি হত্যা মামলা ছিল, তকি হত্যা মামলা ছিল, তনু হত্যা মামলা ছিল, আপনারা এই জোরালো কণ্ঠে তখন তাদেরকে বললেন না কেন যে পুনঃ তদন্ত করে খুব কম সময়ের মধ্যে এই বিচারগুলি করেন? তাহলে তো 1.5 বছরের মধ্যে অনেক সময় পেয়েছেন, তখন যদি এই বিচারের আওতায় আপনারা নিয়ে আসতেন এই 1.5 বছরের মধ্যে, তখন এই সিরিয়ালের ঘটনাগুলি হয়তো ঘটতো না। আমার ধারণা তখন হয়তো ঘটতো না। তখন আপনারা কেন কথা বলেননি? তখন তো আপনারা চাইলে কথা বলতে পারতেন, তখন আপনারা কেন কথা বলেননি? তখন তো আইন স্বরাষ্ট্র সবকিছু আপনাদের নিয়ন্ত্রণে ছিল, তখন কেন কথা বলতে পারেননি? এই যে ব্যাংক লুটের ঘটনা ঘটেছে, আপনারা এস আলম, বেক্সিমকো গ্রুপ, এদেরকে তখন এই 1.5 বছরের মধ্যে কেন আইনের আওতায় নিয়ে আসতে পারেননি? তখন সেই বক্তব্যগুলি আপনারা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এখন আমাদের সরকার 3 মাস হয়েছে দায়িত্বভার গ্রহণ করেছে, তার মধ্যে যে বিষয়গুলি সামনে আসছে অতি দ্রুত সমাধান করছে এবং অতি দ্রুত। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম নজির যে 29 কার্য দিবসে একটা বিচার কার্য সম্পাদন করেছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নিজে গিয়ে কমিটমেন্ট করেছে 1 মাসের মধ্যে এটা বিচার সম্পন্ন করা হবে। আপনাকে বলি, ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা হলো বা নিক্ষেপ হলো বা থানায় গিয়েছেন, বিচার তো পাওয়া এটি যে কেউ একজন নাগরিক হিসেবে চাইতে পারে, থানা মামলা নেয়নি সন্ধ্যা পর্যন্ত, মানে এটা কারণটা কি হতে পারে? এটা হচ্ছে থানার অভ্যন্তরীণ ব্যাপার, তাদের হয়তো কোনো অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে যে কারণে তারা সময় নিয়েছে। আমার প্রতিপক্ষ আলোচক যিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একদিক দিয়ে বলছে যে নেতাকর্মীদের কোনো আবদার বা দাবি দেওয়া থাকলে নিরপেক্ষ ভূমিকা থাকবে, আর এক দিয়ে বলছে। আচ্ছা, সেখানে আবার আরো একটা সাথে সাথে উনি অভিযোগ করেছেন যে ওখানে ছাত্রদল যুবদল থানা ঘেরাও করে রেখেছেন। আচ্ছা, এখানে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বিহাইন্ডে এরকম কোনো নির্দেশনা থাকতো যে ছাত্রদল যুবদল যা বলবে তাই মেনে নাও, তাহলে তো ওরা থানা ঘেরাও করতে যেত না। সঠিক বিচার পাওয়ার জন্য সকলের অধিকার আছে।
আমাদেরকে ছাত্রদল যুবদল যাদেরকে দায়ী করা হয়েছে তারা যাতে সঠিকভাবে এটা প্রোটেস্ট করতে পারে সেজন্য তারা থানায় গিয়েছে। এখানে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বিন্দু মাত্র সিগন্যাল দিত যে না মামলা ছাত্রদল যুবদল যেটা বলছে ওটাই তোমরা মেনে নাও, তাহলে তো তারা থানা ঘেরাও করতে যেত না। হামলা কারা করছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, এটা তাদের সাথে তাদের প্রতিপক্ষ থাকতে পারে, সাধারণ মানুষ থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, যাদের সাথে তাদের একটা বিরোধপূর্ণ সম্পর্ক ছিল, যে কেউ থাকতে পারে। এটা তদন্তের বিষয়, এটা অবশ্যই তদন্তের বিষয়। এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এটা আইন আছে, বিচার আছে, তারা তদন্ত করে বের করবে যে কারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপি অনেক স্যাক্রিফাইস করেছে, আপনারা দেখেছেন। আমাদের মির্জা আব্বাস প্রোফাইল থেকে পোস্ট করে আমরা ধরে নিলাম এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরোধী পক্ষ। না, আমরা ধরে নিতে পারি না ভাই, কারণ আওয়ামী লীগ ঘটিয়েছে। মামলা তাহলে নেননি কেন থানায় আপনারা? যে মামলা তো নেওয়া হয়েছে, না, মামলা নেওয়া হয়েছে, কখন নেওয়া হয়েছে? থানাতে গিয়ে বসেছিল, তার উপরে একটা মব হামলার চেষ্টা হয়েছে। তাকে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য থানায় মামলা তো আপনাদের আগে নেওয়ার কথা ছিল। না, এটা মামলা তো সরকারের কি প্রমাণ করে? না, মামলা নেওয়া হয়নি এই কথাটা সত্য না। আপনি প্রথমেই তো এই কথাটা আপনার কথাটা ঠিক হয়নি। কথাটা সত্য। আপনি প্রথমে মামলা একটা প্রক্রিয়ার ব্যাপার, মামলা একটা প্রক্রিয়ার ব্যাপার, অভিযোগ একটা প্রক্রিয়ার ব্যাপার। এখানে তদন্তের বিষয় আছে, সরজমিনে তদন্তের বিষয় আছে। এটাতে তারা কিছু সময় নিতে হবে, এটা একান্তই আইনগত ব্যাপার। এটা কেন নেয়নি, তারা কেন ডিলে করেছে, হয়তো তাদের তদন্তের স্বার্থে, কিংবা তারা সরাসরি এটা তদন্তের বিষয় ছিল, যে কারণে কিছু সবাই বিলম্বিত হয়েছে। কিন্তু মামলা নেয়নি এই কথাটা তো সত্য না, মামলা তো নিয়েছে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি চাইতো যে মামলা নিবে না, ছাত্রদল যুবদল দলের পক্ষে কাজ করবে, তাহলে তো নিতই না। জি, মামলা নিয়েছে, তাহলে তো নিতই না। কখন নিয়েছে? মামলা নিতই না। যেহেতু মামলা নিয়েছে, আপনারা কিন্তু এই প্রশ্নটা তুলতে পারেন না। মামলা নিয়েছে যেহেতু এই কথাটা আপনারা ছাত্রদল নাসিরউদ্দিন পাটোয়ারিদের ওখানে আমি অ্যাড করি এখানে, এবং এখানে কিন্তু সরাসরি ওনারা যেভাবে দায়ী করেছে ওখানে ছাত্রদল যুবদল ছিল, এটা আপনি বলতে পারেন। এটা তদন্তের বিষয়, এটা তদন্ত করে প্রমাণ সাপেক্ষে একজনকে বলতে হবে যে অমুক ছাত্রদলের নেতা ছিল, অমুক যুবদলের নেতা ছিল। তদন্ত ছাড়া তো আপনি একজনকে এইভাবে বলতে পারেন না যে ছাত্রদল যুবদল ছিল। এবার আমি বলি, জি। তো এই ঘটনাটা হচ্ছে ঝিনাইদহে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়, এবং যখন নাসিরউদ্দিন পাটোয়ারি থানার সামনে বসেছিল এবং বলছিল যে মামলা নেওয়া হচ্ছে না, যখন এটা সার্কুলেট হচ্ছে, তখনও কিন্তু মামলা নেওয়া হয়নি। তখনও বসেছিল, 8 ঘন্টা সময় লাগে না নিশ্চয়ই মামলা নিতে। দ্বিতীয়ত, যখন মামলা নেওয়া হলো তখন একই সাথে যুবদল এবং ছাত্রদলের কিছু মানুষ, তাদের কিছু আর কি, ওই ঝিনাইদহের কিছু মানুষ সেখানে আমাদের এনসিপি নেতাকর্মীদেরকে উপরেও একটা মামলা দিয়ে তারপরে মানে দুই পক্ষ থেকে 2টা মামলা নিয়েছে, মানে শুধু এনসিপির মামলা নেয়নি। এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যশোর থেকে আমাদের একজন কর্মীকে, অয়ন নামে একজন কর্মীকে, জি, উনাকে হচ্ছে তার বাবা হচ্ছে হসপিটালে ভর্তি, তার বাবার পাশে তিনি ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা যারা করলো, ওই হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়েছে। আর এটা বিচারহীনতা সংস্কৃতির যে একটা একদম এক্সাম্পল। দেখেন, কেউ যখন বিচার চাইতে যায় উল্টা তাকেই ফাঁসিয়ে দিয়ে তাদেরই একজনকে হচ্ছে মানে ডিবি অফিসের নাম করে তুলে নিয়ে গেছে। এটা তো মানে একদম মানে দিনের আলোর মতো পরিষ্কার, যেটা কিভাবে কেন ঘটছে। সরকারের পক্ষ থেকে আপনাদের জানানো হয়েছে কি? না, আমাদেরকে কিছু জানানো হয়নি। সে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, এই ধরনের কোনো ইনফরমেশন আমি এই সেটে আসার আগ পর্যন্ত আমি পাইনি। দ্বিতীয়ত, আপা বলেছিল যে এই হামলার সময় যারা হচ্ছে হামলা করেছে তারা বিএনপির কিনা, এবং যখন থানায় ঘেরাও করা হলো যে 2000+ মানুষজন, তারা হচ্ছে বিএনপির কিনা, এটা আপা অস্বীকার করেছে এবং বলেছে যে এটা হচ্ছে সাধারণ মানুষ হতে পারে। কিন্তু আমরা দেখেছি ওই দিনই ঝিনাইদহের ছাত্রদল যুবদলের কিছু পোস্টেড কমিটির নেতা, তাদের হচ্ছে ফেসবুকে স্ক্রিনশটগুলো আছে, এটা এখন আপাতত আমার কাছে নাই, কিন্তু তখন এটা সার্কুলেট হয়েছিল। তারা ওপেনলি ফেসবুকে পোস্ট করে সবাইকে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিল, এবং তারা যখন ফেসবুকে পোস্ট করে এটা বলতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় আছে এবং তাকে ধুইতে হবে বা তাকে দেখে নিতে হবে, এই ধরনের পোস্ট করে যখন তারা একসাথে হয়, তার মানে কি দাঁড়ায়?
তার মানে কি না, বিষয়টা এরকম না, দ্বৈত হবে সেরকম না। পরিকল্পিত এনসিপি যখন ছাত্রদল যুবদলের উপরে আক্রমণ করে, ছাত্রদল যুবদল তো বসে থাকবে না। ছাত্রদল যুবদল তো বসে আক্রমণ করেছিল, এনসিপি এখানে আপনি যদি ইলজিক্যাল কথা না, বলেন আমি আপনার সাথে ইলজিক্যাল কথা বলতে বলছি না। জি। এখানে ছাত্রদল যুবদলের উপর যদি এনসিপি আক্রমণ করে, ছাত্রদল যুবদল তো বসে থাকবে না। জি, কোথায় এনসিপি আক্রমণ করেছিল? NCP তো বিচার থানার মধ্যে বসেছিল। বিচার এবং রাষ্ট্রের থানার আইন মধ্যে সকলের বসেছিল। জন্য সমান। এনসিপি তো থানার মধ্যে বসেছিল, আপনারা তো রাষ্ট্রের থানার আইন বাইরে সকলের থেকে জন্য 2010 সমান, লাখ এনসিপির মানুষ জন্য এখানে যেমন ঘেরাও সমান, দিল। ছাত্রদল যুবদলের জন্য তেমনি সমান। জি, ধন্যবাদ দুজন অতিথিকে। দর্শক, আপনারা দেখছিলেন বিচারহীনতার সংস্কৃতি আমাদের দায়। আমরা কথা বলছিলাম, আমাদের দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন তানহা শান্তা, কেন্দ্রীয় সদস্য এনসিপি, সদস্য পলিসি রিসার্চ উইং। আমাদের সাথে ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা এলিজা শারমিন মুন্নি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। বিচারহীনতার সংস্কৃতি শুধু আইনের দুর্বলতা নয়, এটি একটি সমাজের নৈতিক সংকটেরও প্রতিচ্ছবি। যখন অপরাধের সঠিক বিচার হয় না, তখন অন্যায় সাহস পায়, অপরাধ পুনরাবৃত্তি ঘটে এবং মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা কমে যায়। তাই বিচারহীনতা শুধু সরকারের বা বিচার ব্যবস্থার দায় নয়, সচেতন নাগরিক, গণমাধ্যম, রাজনৈতিক নেতৃত্ব, সমাজের প্রতিটি স্তরে সম্মিলিত দায় রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে দলমত নির্বিশেষে সত্যের পক্ষে দাঁড়াতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগও দেখতে হবে। আমরা সেই বিষয়টি দেখতে পাই, গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সেটাই প্রত্যাশা। দীর্ঘদিনে যে বিচারহীনতার সংস্কৃতি দাঁড়িয়েছে, সেই বিচারহীনতার সংস্কৃতিকে ফিরে এসে অনন্য উদাহরণ সৃষ্টি করে ইতিহাস তৈরি করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, দেখছিলেন বিচারহীনতার সংস্কৃতি আমাদের দায়। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আসসালামু আলাইকুম।